বাসটা ঠিক জায়গাতেই নামিয়ে দিল। রাস্তা ঘেঁষে বটগাছ, একটার গায়ে গায়ে আরেকটা। বাসস্টপের নাম জোড়া বটতলা। বৃষ্টি পড়ছে তখনও, তবে ঝিরঝিরে বৃষ্টি। আকাশে মেঘ। চেহারা দেখে মনে হয় সারা দিনেও এই বাদলা ঘুচবে না। আশেপাশে গাছগাছালি, ঝোপ, জংলা, লতাপাতা। এক পাশে একটা ভাঙা মন্দির, অন্য পাশে সামান্য তফাতে কোনো এক মিশনারিদের অনাথালয়। চারদিকে পাঁচিল তোলা। ফটকটাও দেখা যাচ্ছে। বটগাছের তলায় ছাতা হাতে যশোদা জীবন দাঁড়িয়েছিলেন। পরনে ধুতি, মালকোচা মেরে পড়েছেন যেন। গায়ে একরঙা শার্ট, পায়ে বর্ষা জুতো, আজকাল বাজারে যা দেখা যায়। কিকেরা দেখতে পেয়েছিলেন যশোদাকে। আমি আধ ঘন্টা খানিক দাঁড়িয়ে আছি। যশোদা কয়েক পা এগিয়ে এলেন। বাসটা তাহলে পেয়েছেন? দিনটা বড় খারাপ আছে। কিকিরা বললেন, কেন, সময়ে তো পৌঁছে গেলাম। কটা বাজে এখন? 10টার বেশি নাকি? না না, ওই রকমই হবে। এদিককার বাস কম, গোটা 3-4। খারাপ হয়ে গেলে তাও কমে যায়। তার উপর দিন বুঝে বাস চালায়। আজ দিনটা একেবারে পুরো বর্ষার মতন। আসুন। কিকিরা তারাপদকে ইশারা করলেন এগিয়ে যেতে। যশোদাকে বললেন, কত দূর যেতে হবে? বেশি নয়, মিনিট 20 হাঁটতে হবে। রাস্তা ভালো নয়, কাঁচা, কাদায় পা ডুবে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন। তা যশোদা বাবু, বাসটা থেকে তো আমরা মাত্র 2 নামলাম, আর তো কেউ নামলো না এখানে। ওই রকমই, 1-8 জনই নামবে এখানে। হাটের দিনে অবশ্য ভিড় হয়। ওই ওপাশে মঙ্গলঘাটা বলে একটা জায়গায় হাট বসে রবিবার, পাইকাররা আসে। অন্যদিন ভোঁ। কিকিরারা হাঁটতে শুরু করেছিলেন। কাঁচা রাস্তা, হাত কয়েক চওড়া মাত্র। জলকাদায় পা রাখা দায়। মাঝে মাঝে ইটের টুকরো, ভাঙা পাথরের চাই ফেলা রয়েছে। দুপাশে নিচু জমি। কোথাও কোথাও আতখাপচাভাবে চাষ হয়েছে। কোথাও সবজি বাগান, ছোট একটা নার্সারিও চোখে পড়ল। তারাপদ তেমন খুশি হচ্ছিল না। কিকিরা দিন দিন যেন ছেলে মানুষ হয়ে যাচ্ছেন। কোথাকার কে হীরালাল বলে এক ভদ্রলোক 3-4-5 হলো তাঁর বাগান থেকে উধাও। ভদ্রলোক নাকি বড় সড়ো কারবারি। কলকাতা শহরে 3টে আর হাওড়ায় একটা কাপড়ের দোকান। ছোটখাটো দোকান নয়, মস্ত দোকান। বেশ নামডাক আছে দোকানগুলোর। হাজার হাজার টাকার কারবার করেন। তা করুন কারবার, ভালো কথা। তা ওই ভদ্রলোক হীরালাল বাবু বছর 3-4 আগে এদিকে অনেকটা জমি কিনে তাঁর শখের কৃষ্ণধাম বলে একটা বাগান বাড়ি তৈরি করিয়েছিলেন। বাগান বাড়ি বলতে ঠিক যা বোঝায় তেমন বাড়ি অবশ্য নয়, একটা ছোট বাড়ি, আর আশেপাশে বাগান ফুলফুলুরির। লোকজন রেখেছিলেন নিজের পছন্দ মতো। প্রত্যেক সপ্তাহে শুক্রবারে হীরালাল তাঁর কৃষ্ণধামে চলে আসতেন। থাকতেন সোমবার পর্যন্ত। ওর স্ত্রী বিগত। সংসারে ছেলে মেয়েরা আছে। তাদের বয়সও কম হলো না। বাবার ব্যবসা ছেলেরাই দেখে। হীরালাল বাবু নিজে ব্যবসাপত্র থেকে ধীরে ধীরে সরে এসেছেন। তবু তিনি থাকা মানে মাথার উপর ছাদ থাকা। ইদানিং ভদ্রলোক কেমন যেন হয়ে যাচ্ছিলেন, উদাস, নিষ্প্রিয়। তিনি কোনো ব্যাপারেই মন বা নজর দিতে চাইতেন না। একেই বোধহয় বলে বৃদ্ধ বয়সের সংসার বৈরাগ্য। গত শুক্রবার হীরালাল যথারীতি তাঁর কৃষ্ণধামে চলে আসেন। সঙ্গে যশোদা। যশোদা হীরালালের নিত্যসঙ্গী, বন্ধু নয়, কর্মচারী। হীরালালের যৌবনকাল থেকে পাশে পাশে আছেন। দুঃখের দিনের সঙ্গীকে সুখের দিনেও ছাড়েননি হীরালাল। সম্পর্কটা প্রায় বন্ধুর মতো হয়ে উঠেছিল। লোকে জানে যশোদা হলেন হীরালালের ম্যানেজার এবং বিশ্বস্ত বান্ধব। গত শনিবার বিকেল থেকে হীরালালকে কৃষ্ণধামে পাওয়া যাচ্ছে না সে অন্য কথা, কিন্তু হীরালালের হাতে লেখা যে 3টি চিরকুট পাওয়া গিয়েছে সেটাই মারাত্মক। চিরকুটগুলো পড়লে ধাঁধা লেগে যায়। মনে হয় 1. হীরালাল আত্মহত্যা করার কথা ভাবছিলেন। 2. আত্মহত্যা করার সিদ্ধান্ত তিনি নিয়ে নেন সম্প্রতি। 3. সিদ্ধান্ত নেওয়ার পর হীরালাল আত্মহত্যা করতে যাচ্ছেন বলে একটা চিরকুট লিখে রেখে উধাও হয়ে গিয়েছেন। শনিবার বেলার দিকে হীরালাল যশোদাকে একটা কাজে পাঠিয়েছিলেন। কাজটা মোটেই জরুরি নয়। মাইল 4 দূরে বৈকুণ্ঠ নার্সারিতে গিয়ে খোঁজ করতে হবে তারা সত্যি সত্যি নার্সারি বিক্রি করার কথা ভাবছে কিনা।
যদি বিক্রি করাই ঠিক করে থাকে তবে জমি জায়গা নার্সারি সমেত দরদাম কি পড়তে পারে। যশোদা যেতে চাননি, কি হবে নার্সারিতে বা জমি জায়গায়। ঈশ্বরের কৃপায় বড়বাবু মানে হীরালালের তো কম সম্পদ নেই, তাহলে অযথা আর সম্পত্তি বাড়ানো কেন? তাছাড়া একটা পড়তি নার্সারি সম্পত্তি হিসেবেও কেনার কোনো মানে হয় না। আপত্তি সত্ত্বেও যেতে হলো যশোদাকে, হাজার হোক বড়বাবুর হুকুম। মেঠো রাস্তায় সাইকেল চালিয়ে যশোদা বৈকুণ্ঠ নার্সারিতে গিয়েছিল। ফিরতে ফিরতে বিকেল, ফিরে এসে আর বড়বাবুকে দেখেননি। আপনি শুনছেন বিমল করের লেখা কিকিরার তদন্ত কাহিনী কৃষ্ণধাম রহস্য। রেনবো মিডিয়ার প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের উপস্থাপনায় এই কৃষ্ণধাম রহস্য গল্পটি যদি আপনাদের ভালো লাগে আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, অথবা গল্প শোনার পরেও সাবস্ক্রাইব করতে পারেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের গল্প কৃষ্ণধাম রহস্য। আশেপাশে কোথাও আছেন ভেবে যশোদাও আর হীরালালের খোঁজ করেননি। তখন যশোদারও বয়স হয়েছে, যাওয়া আসার 8 মাইল, তাও মেঠো পথে। সাইকেল চালাবার ধকল সামলে যশোদা যখন খানিকটা সামলে নিয়েছে নিজেকে, তখন বড়বাবুর খোঁজ করলেন। ভাদ্র মাসের বিকেল ততক্ষণে মরে গিয়ে অন্ধকার নেমে এসেছে। এখানে ইলেকট্রিক নেই, কেরোসিনের বাতিতেই কাজ চালাতে হয়। মাঝে মাঝে বড়বাবুর খেয়ালে কৃষ্ণধামের বারান্দায় একটা ছোট পেট্রোম্যাক্স বাতি জ্বালানো হয়। চতুর্দিক ফাঁকা, যেদিকে তাকাও মাঠ আর গাছপালা আর অন্ধকার। ওর মধ্যে পেট্রোম্যাক্স বাতিটা যেন আকাশের তারার মতো দেখায়। অবশ্য জ্যোৎস্নার দিনে বাতি জ্বালানো হয় না বাইরে, তখন অঢেল জ্যোৎস্না আর জোনাকির নৃত্যই যেন কৃষ্ণধামকে ঘিরে থাকে। সন্ধ্যের মুখেও হীরালালকে দেখতে না পেয়ে যশোদা দুশ্চিন্তায় পড়ে গেলেন। কাজের লোক 3 জন, একজন রান্নাবান্না নিয়ে থাকে, অন্যজন ঘরদোর সাফসুফ রাখে, তৃতীয় জনের কাজ হলো জল তোলা আর চৌকিদারি। বাড়তি 2 জন মালি আসে হপ্তায় 3 দিন, তারা বিকেল বিকেল চলে যায়। কাজের লোকেরা বলতে পারল না বড়বাবু কোথায় গিয়েছেন। তাকে বিকেলের পরে তারা দেখেছে, তারপরে কিন্তু আর দেখেনি। যশোদা তখন হীরালালের শোয়ার ঘরে খোঁজ করতে আসেন। এসে দেখেন বিছানার ওপর 3 টুকরো কাগজ রাখা, প্রত্যেকটি কাগজের ওপর ভারী কিছু চাপা দেওয়া, যেন না বাতাসে উড়ে যায় কাগজগুলো। কাগজের লেখাগুলো পড়েই যশোদার মাথা ঘুরে যায়। তিনি বিশ্বাস করতেও পারেননি। তারপর খোঁজ পড়ে যায় আবার। এবার যশোদা নিজে বাড়ির কাজের 3টে লোককে নিয়ে মাঠে ঘাটেও খুঁজে বেড়াতে শুরু করেন বড়বাবুকে। আত্মহত্যা করুন আর না করুন, কোথাও হয়তো পড়ে আছেন মাথা ঘুরে গিয়ে অজ্ঞান হয়ে, সাপ খোপেও কামড়াতে পারে। লণ্ঠন আর টর্চ নিয়ে ঘণ্টাখানেকের বেশি খোঁজ চলল। রাত্রে আর কত খোঁজ করা যায়। এদিকে কলকাতা যাওয়ার শেষ বাস চলে গিয়েছে 7:15 নাগাদ। কলকাতায় যাওয়ারও উপায় নেই। রাতটা উদ্বেগে আর দুর্ভাবনায় কাটিয়ে পরের দিন যশোদা ছুটলেন কলকাতায়। বড়বাবুর বাড়ি বাগবাজারে, তেতালা বাড়ি। ছেলেরা সকলেই একসঙ্গে থাকে, বৃহৎ 51বর্তী পরিবার। বড়বাবুর বড় ছেলে বরদা মানে কানাইলাল, মেজ ছেলে শ্যামলাল, তিনি হলেন মেজদা, ছোটর নাম কুমারলাল। বরদা এখন বেনারসে, পুজোর মরশুমে কাশীর চকপট্টি আর তাঁত মহল্লায় ঘুরে বেড়াচ্ছেন ব্যবসার কাজে। এখন থেকে ব্যবস্থা না করে রাখলে বিয়ের মরশুমে মনের মতো বেনারসি পাবেন না। তাছাড়া আজকাল সুতি কাপড়েও বেনারসি ধরনের কাজ হয় কাশীতে। মালের অর্ডার দিয়ে 2-1 দিনের মধ্যেই ফিরবেন। তাকে হুট করে এই সময় একটা দুঃসংবাদ দেওয়া যাবে না। আর না জেনে না দেখে কেমন করে বরদাকে খবর দেওয়া যায় যে বাবা আত্মহত্যা করেছেন, তুমি পত্রপাঠ ফিরে এসো।
মেজ শ্যামলাল স্বভাবে ভীতু আর সাবধানী। তার মোটেই ইচ্ছে নয় ব্যাপারটা নিয়ে হুট করে থানা পুলিশ করা। বাবা যদি আত্মহত্যা না করে থাকেন আর থানা পুলিশ করতে ছোটে বাড়ির লোকে, তবে ভবিষ্যতে বিরাট একটা গোলমাল হবে। আত্মহত্যা করতে চলেছি এই ব্যাপারটা পুলিশকে জানালেও বিশ্রী অপরাধ বলে গণ্য হবে। আইনের কত না ফ্যাঁকড়া। কুমারলাল এখন ছুটছে বর্ধমান, আসানসোল, কালনা, যেখানে যেখানে জ্ঞাতি গোষ্ঠী আছে তাদের সকলের কাছে গিয়ে বাবার খোঁজ নিতে। মানুষ বুড়ো হলে বিমরতি ধরে, বাবারও যে ধরেনি কে বলবে। শ্যামলালের সঙ্গে পরামর্শ করে যশোদা এসে ধরেছিলেন কিকিরাকে। কিকিরার সঙ্গে মোটামুটি একটা পরিচয় ছিল যশোদার। অনেককাল আগে একই পাড়ায় থাকতেন দুজনে। কিকিরা মন দিয়ে সব শুনেছিলেন ঘটনাটা। কৌতুক এবং কৌতূহল দুইই বোধহয় করেছিলেন। শেষমেশ রাজিও হয়ে গেল। মাথায় ছাতা, গায়ে রেনকোট। মাঠ ঘাট জলকাদা ভেঙে মাঝে মাঝে বুনো ঝোপ সরিয়ে কিকিরারা শেষ পর্যন্ত কৃষ্ণধামে পৌঁছে গেলেন। দূর থেকে ভালো করে বোঝা যায় না, আন্দাজ করা চলে। তার উপর বৃষ্টির বিরাম নেই। কাছে এসে বোঝা গেল কৃষ্ণধামের কম্পাউন্ড ওয়াল তেমন উঁচু নয়, হাত তিনেক মতো হবে। তার উপর অবশ্য ছোট ছোট লোহার খুঁটি জড়িয়ে তার কাঁটা লাগানো। গাছপালাই নজরে পড়ে বেশি। সামনের দিকে বড় বড় গাছও রয়েছে অনেক, আম, জাম, পেয়ারা। পেছন দিকে কৃষ্ণধাম। বাড়িটা বড় নয়, ছোট, 1.5 তলার মতো লাগে তফাৎ থেকে দেখলে। বাড়ির ছাদ অনেকটা মন্দিরের মতো, মানে নকশাটা মন্দির ধরনের। আশেপাশে ফুল গাছ, সরু সরু পথ, মোরাম আর নুড়ি পাথর বিছানো পথ। ভালোই লাগে দেখতে। তারাপদ বলল, কিকিরা স্যার, আপনি বললেন বর্ষায় একটু ফিশিং করতে যাবেন, এই আপনার ফিশিং? দেখো তারাবাবু, আমি অনেক কিছু জানি, তার চেয়েও বেশি হলো যা জানি না। পৃথিবীর 1 ভাগ স্থল আর 3 ভাগ জল। আমার এই ব্রেনের সেই অবস্থা। এই সার বস্তু 1 পার্ট অনলি। ফিশিংটা আমার শেখা হয়নি বাবু। ছিপ আমি দেখেছি, মাছ ধরতেও দেখেছি বাবুদের, কিন্তু জীবনে কখনো ছিপ আমি ধরিনি। তা সে যাই হোক, তোমাকে আমি এই ফিশিংয়ের ব্যাপারটা বলেছি আগেই। তা অবশ্য বলেছেন, তবে ব্যাপারটা আমার কাছে বাজে বলে মনে হচ্ছে। এই বৃষ্টি বাদলায় কেউ এমন অজগায়ে আসে? চাঁদু বেঁচে গিয়েছে। বেঁচে গেল, কিন্তু মজাটা জানতে পারলো না, বুঝলে? চাঁদু কথায় কথায় বাড়ি ছোটে কেন বলো তো, বলতে পারো? ও বোধহয় হাসপাতালের চাকরিটা ছেড়ে দেবে, বাড়ি গিয়ে প্রাইভেট প্র্যাকটিস নিয়ে বসবে। পারবে মন বসাতে পারলে। চাঁদু দারুণ ছেলে। তবে কিকিরা, চাঁদু কলকাতা ছেড়ে চলে গেলে আমি মরে যাব। ও আমার বন্ধু, ভাই, গার্জেন। এই তুমি শোনো, একটা কাজ করো। তারাপদ তাকিয়ে থাকলো। কম্পাউন্ডারিটা বরং শিখে নাও, চাঁদুর কম্প হয়ে পাশে পাশে থাকতে পারবে। তা ঠিক, তবে আমি একটা চিরকুট রেখে এসেছি চাঁদুর কোয়ার্টারে। কাল পরশু ফিরলেই ও জানতে পারবে। হাত পা ধুয়ে ভিজে পোশাক পাল্টে কিকিরারা চা খেতে বসলেন। বেলা প্রায় 11টা। বৃষ্টি ধরে রয়েছে, তবে আবার নামবে। চা খেতে খেতে কিকিরা যশোদাকে বললেন, এই কই সেই কাগজগুলো দিন দেখি একটু। যশোদা আগেই নিয়ে এসেছেন কাগজের চিরকুটগুলো, জামার পকেটেই ছিল, এগিয়ে দিলেন। কিকিরা হাত বাড়িয়ে নিলেন কাগজগুলো, দেখলেন একবার। একই ধরনের কাগজ, এক্সারসাইজ খাতার সাদা পাতা, লেখার কালি কলমও এক, হীরালালের হাতের লেখা চলনসই। যশোদা বললেন, পরপর গুছানো আছে, উপরেরটা প্রথম। কিকিরা লেখাটা পড়লেন মনে মনে। আমার বয়স 68 হইয়া গিয়াছে। দেশ ছাড়া হইয়া যখন আসি 19-20 বছর বয়স ছিল। লেখাপড়া ঠিকঠাক শেখা হইয়া ওঠে নাই।
পাঁচঘাটে জল খাইয়া কাটা কাপড়ের ব্যবসা শুরু করি। তাহার পর কাপড়ের গাঁঠরি পিটে করিয়া বাড়ি বাড়ি তাঁতের শাড়ি বিক্রি করিতাম। আচ্ছা, পরিশ্রম অনেক করিয়াছি, অবশেষে শ্যামবাজারে একটা কাপড়ের দোকান দিতে পারি। ঈশ্বরের কৃপায় ইহা সম্ভব হইয়াছিল। সৎভাবে ব্যবসা করিয়াছি, ভাগ্য সহায় হইয়াছে। ক্রমে ক্রমে আমাদের ব্যবসাও বাড়িল। তিনটি দোকান দিলাম। এখন তো অভাব অনটন কিছুই আর নাই। ছেলেরাও দাঁড়াইয়া গিয়াছে। আমার মনে কিন্তু সুখ নাই। অনর্থক আর বাঁচিতে ইচ্ছা করে না। শ্রীকৃষ্ণ চরণে শরণ লইতে ইচ্ছে করে। না, লেখাটা 12-2-3 পড়ে কাগজটা তারাপদকে পড়তে দিলেন কিকিরা। দ্বিতীয় চিঠিটা ছোট, তাতে লেখা, অনেক ভাবিয়া দেখিলাম এবার সংসার হইতে বিদায় লওয়া আমার উচিত। বাঁচিয়া থাকিলে না কত অধর্ম অন্যায় দেখিতে হইবে। মহাভারতে পড়িয়াছি, স্বয়ং মহাজ্ঞানী ভীষ্ম নিজের ইচ্ছা মৃত্যুর জন্য অনুতাপ করিতেন। ভাবিতেন উহা যেন অভিশাপ। আমি সামান্য মানুষ, আমার আর কতটুকু ক্ষমতা। আমি মনস্থির করিয়া ফেলিয়াছি, আমার যাওয়া আর কে আটকায়। চিঠিটা তারাপদকে পড়তে দিলেন কিকিরা। শেষ টুকরোটা হাতে নিয়ে যশোদাকে বললেন, এইটাই শেষ, তাই তো? চিঠিটা খুবই ছোট, কয়েকটি মাত্র কথা। আচ্ছা, আমি শেষ যাত্রায় চলিলাম স্বেচ্ছায়। আমার পরিণতির জন্য কাহাকেও আমি দায়ী করিব না। ঈশ্বর উহাদের মঙ্গল করুন। 12-2-3 শেষ চিঠিটা পড়ে কিকিরা কাগজের টুকরোটা তারাপদকে এগিয়ে দিলেন। সামান্য চুপচাপ পকেট থেকে কিকিরা চুরুট বার করলেন। সরু আঙুলের মতো চুরুট। দেশলাইটা স্যাঁতসেঁতে হয়ে গিয়েছে। চুরুট ধরাতে 10-12টা কাঠি নষ্ট হলো। যশোদা বাবু, বলুন। চিঠি তিনটের হাতের লেখা তো একই লোকের মনে হচ্ছে, হীরালাল বাবুর। চিঠির শেষে নামও লিখেছেন হীরালাল দাস। আপনি কি বলেন? হাতের লেখা বড়বাবুরই। আচ্ছা, এটা নকল নয় তো? আজ্ঞে না। কালির রং কলমও একই তো বলে মনে হচ্ছে। ঠিকই বলেছেন, আমি কোনো তফাৎ দেখিনি। কিকিরা এবার তারাপদর দিকে তাকালেন, বললেন, তারা, তুমি একটা জিনিস নজর করে দেখেছ? চিঠিতে কাটাকুটি বোধহয় মাত্র ওই 2-3 জায়গায়। হাতের লেখা স্পষ্ট, কোথাও কিন্তু হাত কাঁপেনি ওনার। এলোমেলো হয়নি লেখা, দেখেছ? তারাপদ দেখল, মাথা হেলিয়ে বলল, হ্যাঁ, কথাটা ঠিকই। একজন লোক যখন সুইসাইড নোটের মতো চিঠি লেখে তখন তার মাথা কতটা ঠান্ডা হতে পারে। তার কোথাও একটু আবেগ থাকবে না, দুঃখ থাকবে না? তোমার কি মনে হয়? হ্যাঁ, থাকা তো উচিত। বেশ, উচিত বাদ দিলাম। হয়তো হীরালাল বাবু কথা মেজাজ বেশ ঠান্ডা ছিল, স্ট্রং নার্ভ। তিনি বেশ গুছিয়ে নিজের কথাগুলো লিখেছেন, কিন্তু মনে মনে মকসও করে থাকতে পারেন। কিন্তু আমার যে ধোঁকা লাগছে হে। যশোদাবাবু, আপনাকে খোলাখুলি কটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, যা জানেন বলবেন, কথা কিন্তু কিছু লুকোবেন না। লুকোবো কেন, বলুন। হীরালাল বাবুর সঙ্গে আপনি অনেক দিন ধরে আছেন, আমি জানি। তবু ঠিক কত বছর রয়েছেন সেটা তো জানা নেই। 28-30 বছর। বড়বাবু যখন শ্যামবাজারে তার প্রথম দোকান করেন তখন থেকে আমি তার কর্মচারী। বাবু, আমি আর বিনোদ বলে একটা ছেলে দোকান দেখতাম। দ্বিতীয় দোকানটা কবে হয়? পাক্কা 10 বছর পরে কলেজ স্ট্রিট মার্কেটে। তৃতীয়টা? ভবানীপুরে। সেটা হয়েছিল মেজদার বিয়ের আগে। আচ্ছা, ওই হাওড়ার দোকানটা কবে? ওটা তেমন পুরনো নয়, বছর 5-7 আগে হয়েছে। দোকানগুলোর মালিকানা? আগে সবই বড়বাবুর ছিল, পরে তিনি ভাগ করে দেন। আদি দোকান পায় বর্দা, কলেজ স্ট্রিটের দোকান দেওয়া হয় মেজদাকে, ভবানীপুরের দোকানের মালিকানা ছোটদার। আর ওই হাওড়ার দোকান? ওটা বড়বাবু অন্যরকম ব্যবস্থা করেন, তার শালক ও শালকের ছেলেদের লিখে দেন। অবশ্য ওই দোকানটায় শালাবাবুদেরও টাকা খাটত। আপনার মনি বলুন আর বড়বাবুই বলুন, মানুষ কেমন ছিলেন উনি? বাবু বড় ভালো লোক ছিলেন, সাদামাটা, সরল, সৎ মানুষ। ব্যবসাদার হলেও তিনি শুধু লাভের দিকে চোখ রাখতেন না,
বরং 10 পয়সার জায়গায় 8 পয়সা লাভেই সন্তুষ্ট থাকতেন। ঠাকুর দেবতায় অগাধ ভক্তি ছিল। বউ ঠাকুরন গত হবার পরেই পুরোপুরি নিরামিষ আহার করতেন, আর গত 3-4 বছর দোকানের ব্যাপারে মাথা ঘামাতেন না বিশেষ। বাড়ির কাছে বলে শ্যামবাজারের আদি দোকানটায় সন্ধ্যার মুখে 1-8 ঘন্টা বসতেন। পুরনো লোকজন এলে কথাবার্তা বলতেন সুখ দুঃখের। কিকিরা চুরুট টানতে টানতে মাথা নেড়ে যাচ্ছিলেন। তারাপদ হঠাৎ কিকিরাকে বলল, স্যার, ছেলেদের সঙ্গে মন কষাকষি হয়নি তো? বুড়ো মানুষ, কোনো ব্যাপারে মান অভিমান হতেই পারে। যশোদাই জবাব দিলেন, বললেন, না, তেমন কিছু নয়। তবে বর্দা শ্যামবাজারের দোকানটা বাড়িয়ে নিয়েছিল, পাশের একটা ছোট হোসেয়ারির দোকান কিনে নেয়। আর আজকাল যা ফ্যাশন, দোকানটার হাল কায়দায় সাজিয়ে ঠান্ডা মেশিন চালু করে দোকানে। বড়বাবুর এটা পছন্দ হয়নি। তিনি সাবেকি মানুষ, নিজের হাতে গড়া দোকান অত ঝকমকি তিনি মেনে নিতে পারেননি। ও, তা এ নিয়ে ছেলের সঙ্গে মন কষাকষি হয়েছিল? না, বড়বাবু চুপ করেই থাকতেন, মুখে কিছুই বলেননি। মনে লেগেছিল। দোকান সাজানোর পর বিক্রি বাট্টা কমেছিল না বেড়েছিল? বেড়েছিল। তবে আর কি, অন্য দোকানগুলোর বেলায় কি হয়েছিল? না, সেগুলো আগের মতনই ছিল। কেমন চলতো সেগুলো? খারাপ নয়। মেজদের কলেজ স্ট্রিটের দোকানে 3-4 মাস খুব কেনা বেচা হতো এই পুজোর টাইমে। ভবানীপুরের দোকানও ভালো চলতো। ছোটদা তার দোকানে রেডিমেড পোশাক রাখতো, বাচ্চাদেরই বেশি। আর ওই হাওড়ার দোকান? ওটা আজকাল ভালো চলতো না। তবে দোকানটা তো বড়বাবু শালাবাবুকে দান করেছিলেন, কাজেই ওটা হীরালাল দাস অ্যান্ড সন্সের মধ্যে পড়ে না। যশোদাবাবু, এখন থাক বরণ। এবার ওই স্নান খাওয়া সেরে নি। হ্যাঁ, দুপুরে একটু জিরিয়ে বিকেলে ওই কৃষ্ণধামের ঘরদোর না হয় দেখা যাবে। হ্যাঁ, চোখে সব দেখে নেওয়া ভালো, বুঝলেন? আজ আমরা কিন্তু রাত্রে আছি এখানে, মনে আছে তো? ও কথা কেন বলছেন? আপনাদের জন্য সব রকম ব্যবস্থা করা আছে, যতদিন খুশি থাকতে পারেন। চুরুট নিভে গিয়েছিল কিকিরার, সেঁতিয়ে গিয়েছে। তারাপদর কাছে একটা সিগারেট চাইলেন কিকিরা। সিগারেট ধরাতে ধরাতে হঠাৎ যশোদাকে বললেন, আপনার বড়বাবু পান তামাক খেতেন না? আজ্ঞে না, ওর কোনো নেশা ছিল না। দুবেলা 2 পেয়ালা চা খেতেন মাত্র। আর গলা খুসখুস করে কাশি আসতো বলে লবঙ্গ মুখে রাখতেন বেশিরভাগ সময়। বড় বাজার থেকে বাবুর জন্য বাছাই করা লবঙ্গ আসতো, আমি আনতাম। চলুন ওটা যাক। কিকিরা উঠে পড়লেন। বিকেলে কৃষ্ণধামের ঘরগুলো দেখলেন কিকিরারা। নিচের তলায় 4-5টি ঘর, মাঝারি মাপের। রান্না খাওয়ার ব্যবস্থা সামান্য তফাতে এক পাশে, বারান্দা প্রায় 4 পাশেই। বারান্দার তলায় লতাপাতা আর ফুল গাছের ঝোপ, হাসনুয়ানা, টগর, বেল, আরও কত। ঘরগুলো পাকাপোক্তভাবে তৈরি, তবে বাহুল্য নেই, বিলাসিতা নেই। একটা ঘরে 2 আলমারি ধর্মগ্রন্থ, দেয়ালে দুর্গা, কালী, শ্রীকৃষ্ণ আর শ্রী গৌরাঙ্গের পট। সরল সাদাসিধে ঘরদোর, কিন্তু বেশ লাগে। শেষে হীরালালের শোয়ার ঘরে এলেন কিকিরারা। অবাকই হলেন ঘরটি দেখে। আসবাব যৎসামান্য, একটি পুরনো পালঙ্ক, ড্রয়ার একটি, কাঠের আলমারি, আলনা, 2টি মাত্র চেয়ার, টেবিল নেই। ঘরে 4টি জানলা, কাঠের পাল্লা, গ্রিলও রয়েছে। যশোদা পালঙ্কটি দেখিয়ে বললেন, চিঠির টুকরো 3টি এই বিছানার উপরেই ছিল। কিকিরা আর তারাপদ নজর করে ঘর দেখছিলেন। যশোদাবাবু, অনেককাল আগে আপনার সঙ্গে দোকানে বেড়াতে গিয়ে একবার ওই হীরালাল বাবুকে আমি দেখেছিলাম। চেহারাটা ঠিক এখন আর মনে নেই। ওই বেটে রোগা মতন ভদ্রলোক, তাই না? আগে বেটে ঠিক নয়, তবে মাথায় খাটো, গায়ের রং ছিল ধবধবে, মাথায় চুল অল্প। ইদানিং সবই পেকে সাদা হয়ে গিয়েছিল। সাজ পোশাকও সাধারণ ছিল না। ধুতি পাঞ্জাবি, গায়ে ফতুয়া পরতেন। গেঞ্জি কখনো পরেননি। চামড়ার জুতোও পায়ে দিতে পারতেন না। কেন? পায়ে অনেক কড়া ছিল। ওষুধ বিশুধ করেছেন, কাটিয়েছেন, আবার গজিয়ে যেত। ক্যাম্বিসের পা ঢাকা জুতো পরতেন। একটা হারমোনিয়াম দেখছি যে মশাই। এখানে থাকলে নিজের মনে একটু গান গাইতেন। রামপ্রসাদী গানই বেশি। তারাপদ বলল, ধার্মিক মানুষ। তা ঠিকই, অমন মানুষ কেন যে। চলুন এবারে ওই একটু ওপরে যাওয়া যাক। সিঁড়ি দিয়ে ওপরে উঠলে দক্ষিণ দিকে 2টি ঘর। উত্তরে ঘর নেই, ফাঁকা ছাদ।
বাড়িটাকে তাই দোতলা না বলে 1.5 তলা বলাই ভালো। আকাশে মেঘ রয়েছে, তবে ছেঁড়া ছেঁড়া। বৃষ্টি আপাতত বন্ধ, আলো মরে এসেছে। টুকরো মেঘগুলো জমে গেলেই আবার অন্ধকার হয়ে যাবে। যশোদা বললেন, আসুন ঘর দুটো দেখুন। কিকিরা এগিয়ে গেলেন। পাশাপাশি 2টি ঘর, একটি একেবারে ফাঁকা, মাটিতে একপাশে একটি কার্পেট পাতা, দেয়ালে মস্ত বড় এক শ্রী গৌরাঙ্গের পট। যশোদা বললেন, এটিতে বড়বাবু কখনো কখনো কীর্তন গানের আসর বসাতেন। বরানগর থেকে বাণীবাবু আসতেন কীর্তন গাইতে, তার দলবল থাকতো, আর আমরা থাকতাম আশপাশের 2-5 জন। কিকিরা দেখলেন ঘরটা পরিচ্ছন্ন। হীরালাল নেই, তবু ঘরটিতে যে ঝাঁট পড়েছে, মোছা হয়েছে, বুঝতে কষ্ট হয় না। পাশের ঘরটি হীরালালের ঠাকুর ঘর। এক পাশে উঁচু বেদি, বেদির ওপর সাদা মার্বেল পাথরের স্ল্যাব, মাঝখানে রাধাকৃষ্ণের বিগ্রহ, কালো পাথরের। আন্দাজে মনে হয় 1 হাত 2 উঁচু বিগ্রহ, দেখতে সুন্দর। চিতপুরের পাথর বাজারে যা বিক্রি হয় সেই রকম মামুলি জিনিস নয়। বিগ্রহের দুপাশে 2টি লম্বা বাতিদান, পেতলের, ঝকঝক করছে। ঘরের ঘোলাটে আলোতেও সেটা চোখে পড়ে। বেদির 3 পাশে গ্লাস ফাইবার, ধোঁয়া রঙের। সামনের দিকটা খোলা। বেদির তলায় 2 ধাপ সিঁড়ি, সিঁড়ির ধারগুলো আলপনার নকশায় রং করা। দেয়ালের একটি পাশে দেয়াল তাক, কাচের পাল্লা, ভেতরে কয়েকটা রূপোর বাসন, বাটি, চন্দন কাঠ, আরতির পঞ্চপ্রদীপ, এইরকম কত কি। আর গোল গোল কাচের শিশি, শিশির মধ্যে বাতাসা, কিশমিশ, শুকনো খেজুর, মিছরি। একটা শিশিতে লবঙ্গও রয়েছে। শিশিটা কাত হয়ে গিয়েছে এক পাশে। যশোদা বললেন, এসব ঠাকুরের? হ্যাঁ, বোঝাই যায়। আচ্ছা যশোদা বাবু, ওই ফাইবার গ্লাসগুলো লাগানো হয়েছিল কেন? ঠাকুরের গায়ে ধুলো ময়লা যাতে না পড়ে। ও বলে কিকিরা মাথার ওপর তাকালেন। তারপর তারাপদকে বললেন, দেখেছ? তারাপদ আগেই দেখেছে। এই ঘরের ছাদের ধাঁচটা যেন মন্দিরের চূড়ার মতো। চলুন বাইরে যাই। বাইরে ঠাকুর ঘরের পেছনে আর পাশের খানিকটা লোহার রেলিং দিয়ে ঘেরা, গ্রিলের রেলিং। 1 কয়েক চওড়া ফাঁকা বারান্দা, ব্যালকনির মতো। ঠাকুর ঘরের পেছন দিকের ব্যালকনি থেকে একটা ঘোরানো লোহার সিঁড়ি নিচে নেমে গিয়েছে। সিঁড়িটা শেষ হয়েছে যেখানে, তার চারপাশে কলাঝোপ আর পাতকুয়ো। কলাঝোপ যথেষ্ট ঘন, তার উপর বর্ষায় পাতাগুলো যেন বিস্তর বেড়ে উঠেছে। ঝোপ ছাড়ালেই একটা জাম গাছ, জাম গাছের ওপাশে ঢালু জমি, বাঁশঝোপ, তারপর কৃষ্ণধামের পেছন দিকের পাঁচিল। কিকিরা মন দিয়ে দেখছিলেন, তারাপদও নজর করে দেখছিল আশপাশ। কিকিরা বললেন, যশোদাবাবু, এই যে সিঁড়িটা দিয়ে নেমে গেলেই কলা ঝোপ। আজ্ঞে? কুয়োর জল কেমন? ভালো। একটাই কুয়ো নাকি? না, আরও একটা আছে গোয়াল ঘরের দিকে। তারাপদ কি বলতে যাচ্ছিল তার আগেই কিকিরা পায়ের তলা থেকে কি যেন একটা কুড়িয়ে নেওয়ার জন্য ঝুঁকে পড়লেন। কাচের টুকরো, পায়ে লাগতে পারত। টুকরোটা তুলে নিতে গিয়ে কিকিরার চোখে পড়ল কয়েকটা লবঙ্গ ছড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজে একেবারে অন্যরকম দেখায়। লবঙ্গগুলো তুলে নিলেন কিকিরা। তারপর চোখের ইশারায় তারাপদকে কিছু বললেন। তারাপদ বুঝতে পারল। কিকিরা যশোদাকে নিয়ে অন্য পাশে সরে গেলেন। তারাপদ লোহার সিঁড়ি বরাবর কি যেন খুঁজতে লাগলো হেঁট হয়ে। অন্য পাশে সরে গিয়ে কিকিরা যশোদাকে বললেন, আপনি তো যশোদাবাবু হীরালাল বাবুর সবচেয়ে বিশ্বস্ত লোক। তা উনি যে এরকম একটা কাজ করতে পারেন, আপনাকে আভাস মাত্র উনি দেননি? না। আপনিও বুঝতে পারেননি কিছু? না, শুধু বুঝতে পেরেছিলাম উনি মনে মনে কেমন যেন ভেঙে পড়েছেন। কথাবার্তায় আফসোস, দুঃখ করতেন। কিসের আফসোস? মানে সেভাবে সরাসরি আমায় কিছু বলেননি, বোধহয় বলতে চাইতেন, পারতেন না। তবে বুঝতে পারতাম তিনি যা চান না, ভাবতেও পারেন না, এমন একটা ব্যাপার বাড়ির মধ্যে কোথাও হচ্ছে। কিকিরা নজর করে দেখলেন যশোদাকে। মনে হলো হীরালালের এই বিশ্বস্ত বন্ধু এবং কর্মচারীটি সঠিক জবাব দিলেন না, কথা লুকোলেন। কথা পাল্টে নিলেন কিকিরা। সহজভাবে বললেন, বাড়িতে 3 ছেলের মধ্যে সদ্ভাব কেমন? আগে হাতের 5 আঙুল যেমন সমান হয় না, সংসারে ভাই বোনেরাও সকলে সমান হয় কি? ফারাক থাকবেই। যেমন ধরুন বুদ্ধি বিবেচনা, সাহস, জেদ, এইরকম আর কি। কেউ ধূর্ত হয় বেশি, লোভী। কেউ যেমন আছে তেমনই থাকতে চায়। কেউ ভীতু, সাবধানী।
কেউ বা হালকা স্বভাবের, নিজের টেনিয়েই থাকে। কথাটা ঠিকই যশোদাবাবু, 5 আঙুল তো আর সমান হয় না। আর ওই তাছাড়া ছেলেদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে আপনার মনে হয়? বর্দা কানাইলাল অতিশয় বুদ্ধিমান বলতে পারেন, সাহসী। মেজো ছেলে? শ্যামলাল মানে মেজদার কথা আগেই বলেছি, ভীতু ধরনের, শখ শৌখিনতাও নেই, সাদামাটা। আর ওই ছোট ছেলে? কুমারলাল এখনো ঝোঁকের মাথায় চলে, হালকা স্বভাবের, বয়সও কম, তবে হাল কায়দায় চলতে চায়। তাই সে যাই করুন ভবানীপুরের দোকানের ব্যবসাটা মন্দ চালায় না। আচ্ছা চলুন এবারে নিচে যাই। ভালো কথা, হীরালাল বাবু চলে যাওয়ার পর ওই ওপরতলার ঠাকুর ঘর, বাইরে এই জায়গাগুলো ঝাঁট পড়েনি, মোছামুছি করেছে তো? মনে হয় করেনি, সকলেই বড়বাবুকে খোঁজাখুঁজিতে ব্যস্ত। আমি না হয় জিজ্ঞাসা করব ওদের। হ্যাঁ করবেন, আপনিও তো ব্যস্ত। তারাপদ ততক্ষণে ফিরে এসেছে। কিকিরা আর কথা বাড়ালেন না। চলুন যাই, চাটা একটু এবার খেতে হবে। কিকিরা আর তারাপদ মুখোমুখি বসে কথা বলছিল। ঘরে লণ্ঠন জ্বলছে, সন্ধে পেরিয়ে গিয়েছে, তবে রাত নয়। তবুও এই ফাঁকা জায়গায় সন্ধে রাতই যেন অনেক। বাইরে বৃষ্টি নেই, ঝিঝি ডাকছে। বাঁশবাগান আর কলাঝোপের দিক থেকে ক্রমাগত ব্যাঙ ডেকে যাচ্ছিল। কিকিরা বললেন, তারা চিঠিগুলো, মানে ওই হীরালাল বাবুর লেখাগুলো কিন্তু আমি বারবার পড়েছি। আমার কি মনে হয় জানো? কি? ভদ্রলোক ব্যবসাদার হলেও সৎ এবং সরল মানুষ। তিনি যে শুধু ধর্মকর্ম করতেন তা নয়, মনে মনে অধর্ম করার কথাও কিন্তু উনি ভাবতেন না। তার কাছে ধর্ম ভেক ছিল না, অথচ নিজের সংসারের মধ্যেই এমন কোনো অন্যায় অধর্ম হচ্ছিল যা তিনি মানে একদম সহ্য করতে পারছিলেন না। আবার ওই মুখ ফুটে ঠিক বলতেও পারছিলেন না। কেন? হ্যাঁ এরকম হয়, আসলে বুড়ো মানুষ, সংসারেও 7-5 তো থাকতেন না। বলতে গিয়ে যদি আবার কোনো একটা নতুন বিপত্তি হয়। তাছাড়া আমার তো ধারণা যে বলার মতো জোর প্রমাণও ওর হাতে কিছু ছিল না। হয়তো সন্দেহ করেছিলেন, কানাঘুষো কিছু শুনেছিলেন। হতে পারে, তবে কিসের সন্দেহ? হ্যাঁ সেটাই তো ভাবছি। যশোদাবাবুর পেটেও এখন কিন্তু আরো কথা আছে, উনি বলতে পারছেন না। তাহলে মামলা ছেড়ে দিন স্যার। আমার মনে হয় আত্মহত্যা করার কথাটা বাজে। এখানে কেউ আত্মহত্যা করলে আজ কদিনে তার কোনো হদিশ মিলবে না। তোমার কথাটা ঠিকই, আমারও মনে হয় না যে হীরালাল বাবু সত্যি সত্যি আত্মহত্যা করেছেন। আরে একটা মানুষ যখন আত্মহত্যা করতে যায় তখন কি সে ঠাকুর ঘরে লবঙ্গের শিশি থেকে 1 মুঠো লবঙ্গ তুলে নিয়ে চলে যায়? অসম্ভব। তখন তো তার মনে সে অবস্থা থাকে না। আপনি উপরে লোহার ঘোরানো সিঁড়ির সামনে লবঙ্গ পেয়েছেন স্যার। আমি সিঁড়ির নিচের ধাপেও গোটা 2 পেয়েছি। ভদ্রলোক যাওয়ার আগে ঠাকুর ঘরে ঢুকেছিলেন, হয়তো ঠাকুর প্রণাম করতে। তারপর ওই কাঁচের আলমারি থেকে 1 মুঠো লবঙ্গ তুলে নিয়ে সিঁড়ির পথ ধরেই আবার ওই কলাঝোপ আর বাঁশঝাড়ের আড়াল দিয়ে পালিয়ে গিয়েছেন কোথাও। বেশ বুদ্ধি করেই পালিয়েছেন। যশোদাবাবুকে কোনো এক নার্সারি দেখে আসতে বলে কাজের লোকেদের চোখে ধুলো দিয়ে দিব্যি গা ঢাকা দিলেন। কিন্তু স্যার, ওই বুড়ো মানুষ কোথায় যেতে পারেন? এখানে কাছাকাছি লুকিয়ে থাকার জায়গা কোথায় পাবেন? সবই তো ফাঁকা। শোনো শোনো বাপু, আমাকে আর একটু ভাবতে দাও। হীরালাল তো আত্মহত্যা করেননি বলেই আমি বিশ্বাস করি, কিন্তু তিনি কোথাও লুকিয়ে আছেন সেটাই তো বুঝতে পারছি না। আরও বুঝতে পারছি না ভদ্রলোক কেন বা কিসের জন্য এই নাটক করছেন। বাড়ির গন্ডগোল একটা কারণ হতে পারে, আবার সেই গন্ডগোলটাও বা কেমন, কে বা কারা করেছে, কেনই বা করছে। না 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 না,
তা তো আপাতত আমরাও আর এখানে থাকছি না, কালই ফিরে যাব বুঝলে কলকাতায়। আবার আসবো এই আসছে সপ্তাহে, শুক্র বা ওই শনিবার। চাঁদুও তো ততদিন ফিরে আসছে, তখন না হয় আর একবার চেষ্টা করা যাবে। এই কদিন কি করবেন? দাসবাবুর পারিবারিক খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব, দোকানগুলো দেখবো, আর ওই ফন্দি ফিকির খুঁজবো বুঝলে হে। দেখুন চেষ্টা করে। তুমি একবার ওই যশোদা বাবুকে ডেকে আনো, একটু কথা বলবো ওনার সাথে আর একবার। তারাপদ বাইরে গেল যশোদা জীবনকে ডাকতে। কম মুহূর্ত পরেই যশোদা এলেন। যশোদা বাবু, আপনাকে একটা কাজ করতে হবে। বলুন। আমরা কাল ফিরে যাব। হ্যাঁ, না না, আসবো আবার এই আসছে সপ্তাহে শুক্র বা শনিবার। এর মধ্যে আপনি যেভাবে খবরটা ওই চেপে চুপে আছেন ঠিক সেইভাবেই থাকবেন, থানা পুলিশ করবেন না। আর মেজবাবু ছোটবাবুকে একটু সামনে রাখবেন। বড়দা? তাকে আলাদা করে খবর না দিলেই ভালো, তবে তিনি যদি নিজে ফিরে আসেন কাশি থেকে তাহলে তো অন্য কথা। আর কটা দিন একটু সবুর করে থাকুন বুঝলেন, হইচই একদম করবেন না। একটা কথা জানবেন যে আপনার বড়বাবু সত্যি সত্যি কিন্তু আত্মহত্যা করেননি, আর যদি করেও থাকেন তবে এখানে কোথাও নয়, বুঝলেন? পরের শুক্রবারই এলেন কিকিরা একা। বর্ষা বাদলা নেই, ভাদ্র মাসের চড়া রোদ থাকছে দিনভর। গাছপালার শ্যাতানি ভাব শুকিয়ে এসেছে অনেকটা। রাত্রে হালকা জ্যোৎস্না, শুক্লপক্ষ চলছে। এসেই বললেন, আপনাদের ওই বড়দা ফিরেছেন নাকি? না, 2-4 দিনের মধ্যেই আসছেন। বাড়িতে হইচই হচ্ছে? আগে তাও তো হবেই। মেজদাকে আমি সামলে রেখেছি, কিন্তু ছোটদার শুনতেই চাইছে না। বলছে বাবার আত্মহত্যা করার কথাটা না হয় চেপে গেল, হারিয়ে যাওয়ার কথাটা তো পুলিশকে জানাতে পারি। মিসিং তা অবশ্য জানাতে পারেন, তবে মিসিং এর সঙ্গে অনেক ফ্যাকড়া কিন্তু জড়িয়ে আছে। সুতোর জট খুলতে গেলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনাদের ছোটদার কিন্তু জানা নেই। সামান্য চুপচাপ থাকার পর কিকিরা হঠাৎ বললেন, আপনাদের এখানে শুকনো খড় পাওয়া যাবে? মানে খড়, এই খড়ের আঁটি। যশোদা অবাক, হকচকিয়ে যাওয়ার মতো অবস্থা। আগে খড়? খড়ের আঁটি গরু গোয়ালঘর যখন রয়েছে এখানে আপনাদের কৃষ্ণধামে, তখন খড় পাওয়া সহজ নাকি? পাওয়া যাবে। ধরুন একটু কিন্তু বেশি লাগবে। দেখি, খড়ের গাড়ি এই সপ্তাহে আসেনি, জোগাড় হয়ে যাবে। আপনাদের এখানে কেরোসিন তেল দিয়ে লণ্ঠন জ্বলে, 4-5 বোতল বা ধরুন এই 2-4 লিটার তেল নিশ্চয়ই পাওয়া যাবে। যশোদা কিছুই বুঝলেন না, তাকিয়ে থাকলেন হাঁ করে। কিকিরা মুচকি হাসলেন, ঠাট্টার গলায় বললেন, ঘাবড়ে যাবেন না, ভয়ের কিছু নেই। শুনুন, কাল আমার জন্য 2জন লোক লাগবে। কাল মালি আসবে না? আসতে পারে। ঠিক আছে, না এলে আপনাদের এখানে একটা কাজের লোক আছে, 2টো ঠিকে মজুর ধরে দিতে পারবেন না? যশোদা কিছু না বুঝলেও মাথা নাড়লেন। তারপর বললেন, তারাপদবাবু এলেন না? কাল আসবে অফিস সেরে। আমি আগে এলুম কাজটা আর কি যাকে বলে একটু গুছিয়ে রাখতে, বুঝলেন? একটাই শুধু আমার ভয় মশাই, হঠাৎ করে যদি বৃষ্টি নেমে যায় কাল পরশু, তবেই বিপদ। আর এখন নামবে বলে মনে হয় না। কটা দিন একটু মাঠঘাট শুকুক, তবে ভাদ্র মাস তো বলা যায় না কিছুই। পরের দিন তারাপদ এলো বিকেল। কাঁধে কিট ব্যাগ, হাতেও একটা নাইলনের ছোট হাত ঝোলা। কিকিরা বাগানে দাঁড়িয়েছিলেন, বোধহয় অপেক্ষা করছিলেন তারাপদর। বললেন, সংবাদ কি? ভালো। চাঁদুর ব্যাপারে আপনার অ্যাডভাইস জানিয়ে এসেছি, হাজির থাকবে সময় মতো। আপনার কাজ কতটা এগোলো? কিকিরা আঙুল দিয়ে কৃষ্ণধামের কম্পাউন্ড ওয়ালের দিকটা দেখালেন। বললেন, 2টো পাস হয়ে গিয়েছে, বাকি 2 পাস কাল দুপুরের মধ্যেই হয়ে যাবে। যাও একবার দেখে এসো নিজের চোখে।
তারাপদ এগিয়ে গিয়ে দেখে এলো, বলল, স্যার গর্তগুলো আগুপিছু কেন? কিকিরা মুচকে আসলেন। একে বলে জিগজ্যাগ ট্রেঞ্চ। অবশ্য এটা ঠিক ট্রেঞ্চ নয়, মানে ওই মাটি কাটা নালা নয় হে, ফুট 3 অন্তর অন্তর একটা করে গর্ত। তা গর্তগুলো ওই ফুট 2-2.5 হবে, তলার দিকে ডিপ আর কি। আর ওই গোল্লাইয়ের মাপও মোটামুটি ওই রকম। আগু পিছু জিগজ্যাগ করার মানে হলো তফাৎ থেকে দেখলে চোখের ভুল হবে, বোঝা যাবে না একটা গর্ত থেকে আর একটা গর্তের মধ্যে হাত কয়েক তফাৎ। আগুন যখন জ্বলবে দূর থেকে দেখলে মনে হবে একটানা দাও দাও করে চলছে। এটা কি আপনার ম্যাজিশিয়ানের টেকনিক? খানিকটা তো বটেই। হ্যাঁ, ওই যে ওই জায়গাটা দেখছো, হ্যাঁ, ওখানে যত রাজ্যের গাছের শুকনো পাতা ঝেঁটিয়ে এনে জমানো হয়েছে। আরো 2-4 ঝুড়ি কাল জমানো যাবে। খড়ও তো রেডি, কেরোসিন তেল মজুদ, আর তুমিও তো অন্য মাল মশলা এনেছো। বাগান থেকে বাড়ির দিকে হাঁটতে হাঁটতে তারাপদ বলল, সবই না হলো, আপনি লঙ্কা দহন পর্বটা সারলেন, কিন্তু যার জন্য এত, সেই ভদ্রলোক যদি ধরা না দেন? না না না, না দিলে কিছু করার কিছু নেই। আমরা যশোদাবাবুকে বলবো আপনারা থানা পুলিশ করুন, আমাদের দিয়ে হলো না। তারাপদ যশোদা জীবনকে দেখতে পেল, বারান্দায় দাঁড়িয়ে আছেন। কিকিরা গলা নামিয়ে বললেন, তারাপদ, কাল তুমি যশোদাবাবুর ওপর কিন্তু একটু আলাদাভাবে নজর রাখবে। উনি যেন এই বাড়ির চৌহদ্দির বাইরে যেতে না পারেন। এমনিতেই তো ভদ্রলোক ভেবা চাকা খেয়ে গিয়েছেন, মগজে ওর কিছুই ঢুকছে না। তার ওপর ওই কাল সন্ধ্যের ঝোঁকে যখন বাড়ির চারপাশে দাও দাও করে আগুন জ্বলে উঠবে, উনি বোধহয় পাগলামি শুরু করবেন। তারাপদ সে কথার কোনো জবাব দিল না, শুধু বলল, আচ্ছা, হীরালাল বাবু এখানেই কাছাকাছি কোথাও আছেন বলে আপনার ধারণা, কিন্তু যদি না থাকেন? না থাকেন, দেখো তারাবাবু, আমি ওই ফিশিং এক্সপার্ট তো নই, তবে শুনেছি এক এক রকম মাছের জন্য এক এক রকম চার কাজে লাগে। বড়শিরও তো হেরফের হয় রে বাপু। হীরালাল বাবুর এই কৃষ্ণধামী তো আমার টোপ, এই টোপে হয় তিনি ধরা দেবেন, না হয় আমরা হার মেনে নিয়ে ফিরে যাব। যাজ্ঞে, চাঁদুকে সব ভালো করে বুঝিয়ে দিয়েছ তো? দিয়েছি, ও জায়গাটা আন্দাজ করতে পেরেছে। এদিকে একবার ওদের ক্যাম্প বসেছিল, ডাক্তারদের ক্যাম্প। ও ঠিক সময়ে হাজির হয়ে নিজের পজিশন নিয়ে নেবে। ভালো কথা, দেখা যাক না কি হয়। বারান্দায় উঠে এলেন কিকিরা। যশোদা জীবন দাঁড়িয়ে আছেন, দেখলেন তারাপদকে। কিকিরা হেসে বললেন, যশোদা বাবু, এই যে আমার চেলা এসে গিয়েছে। বলেছিলাম না সময় মতো চলে আসবে, চলুন। দূর থেকে দেখলে মনে হবে সত্যি সত্যি কৃষ্ণধামে আগুন লেগে গিয়েছে। কম্পাউন্ড ওয়ালের কাছাকাছি মাটি খুঁড়ে করা গর্তগুলোর মধ্যে ছড়িয়ে দেওয়া শুকনো খড়, গাছের পাতা জ্বলে উঠেছে দাউ দাউ করে। ভাদ্র মাসের বাতাসে দমকা নেই, তবু যেটুকু হাওয়া দিচ্ছিল ফাঁকা মাঠে তাতেই শিখা উঠেছে আগুনের। ধোঁয়ায় ভরে যাচ্ছে আশপাশ, বোঝা যাচ্ছে না একটা গর্তের সঙ্গে অন্য গর্তের হাত কয়েক ফাঁক আছে। এই মাঠে 2-5টা ঝোপঝাড় গাছপালার মধ্যে সামান্য আগুনেই কম হলকা ছড়ায় না। আর এই সন্ধেবেলার মুখেই ঝাপসা জ্যোৎস্নার মধ্যে কৃষ্ণধামের আগুন কার না নজরে পড়বে। কাছাকাছি গাঁ গ্রাম নেই, তবু সামান্য তফাতে 2-4 ঘরের বসতি তো আছেই। আছে এক একটা ছোট নার্সারি বাগান, লোকজন সাকুল্যে হয়তো 10-15 জন। প্রথমটায় হয়তো এরা হকচকিয়ে গিয়েছিল, তারপর মাঠ ভেঙে ছুটে আসতে লাগলো। যশোদা জীবন হতবাক, কি যে হচ্ছে তিনি বুঝতেই পারছিলেন না। ভয়ে আতঙ্কে দিশেহারা অবস্থা তার। কৃষ্ণধামের কাজের লোক তো 3টি, তারাও বোকার মতো এই অগ্নিকাণ্ড দেখছিল। ঠিক যে কতক্ষণ সময় কাটলো বোঝা গেল না। হঠাৎ চন্দনের গলা পাওয়া গেল, চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, তারা ধরে ফেলেছি।
রায় ধরা পড়ে গিয়েছেন। তারাপদ ফটকের দিকে দৌড়ে গেল। খোলাই ছিল ফটক। চন্দনকে দেখতে পেল তারাপদ। বুড়ো মতো এক ভদ্রলোককে জাপটে ধরে রেখেছে চন্দন। হীরালাল। বারান্দায় একটা চেয়ারে বসানো হলো হীরালালকে। ভদ্রলোকের যেন হুঁশ নেই। কি দেখছেন, কাদের দেখছেন বোঝাই যায় না। কাঁপছেনও তখনও, কপালে ঘাম। চন্দন একবার নাড়ি দেখল ভদ্রলোকের, বলল, আগে জল দিন ওকে, একটা পাখা এনে বাতাস করুন কেউ। যশোদা প্রায় কেঁদে ফেললেন। বড়বাবু, বড়বাবু। জল এলো, পাখাও এলো। হীরালাল জল খেলেন, চোখে মুখে দিলেন। একজন পাখার বাতাস করতে লাগলো। আগুন ধরেছে দেখে যারা ছুটে এসেছিল তারা দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। তারপর যশোদার কথায় চলে গেল একে একে। কৃষ্ণধামের গায়ে কোথাও আগুনের চিহ্ন নেই। বাগান ছাড়িয়ে পাঁচিলের গায়ে গায়ে যা আগুন জ্বলছে তখন, তাও নিভে এসেছে 12 আনা। হীরালাল কাঁদছিলেন। যশোদা বড়বাবুর জন্য লবঙ্গ আনতে বললেন। প্রায় মিনিট 15 পরে হীরালাল খানিকটা সুস্থ হলেন। যশোদাকে বললেন, এইসব কি, এরা কারা? কিকিরাই কথা বললেন, এই যে আমরা আপনার খোঁজে এসেছিলাম। আমি কিঙ্কর কিশোর রায়, লোকে বলে কিকিরা। আর এই যে এরা দুজন আমার চেলা, তারাপদ আর চন্দন। আমরা কিন্তু নিজের গরজে আসিনি মশাই। যশোদা বাবু আমার চেরা লোক, উনি কিন্তু আমায় ধরে নিয়ে এনেছিলেন। আপনারা পুলিশ? না, আপনি যা করেছিলেন তাতে থানা পুলিশ করা যেত, কিন্তু করা হয়নি। আপনি বুড়ো মানুষ, আপনার মতো মানুষের কাণ্ডজ্ঞান থাকার কথা, তবু এমন ভীমরতি ধরলো কেন বলুন তো? আপনি কি জানেন না যে আত্মহত্যা করার শাসানি পুলিশও ভালো নজরে দেখে না? কেন আপনি এসব থিয়েটার করতে গিয়েছিলেন কেন বলুন তো? আহা, কি হয়েছিল আপনার? আমি তো আপনার লেখা কাগজের টুকরোগুলো পড়েই বুঝেছিলাম যে আত্মহত্যা করার মানুষ আপনি নন। এখানেই ওই কোথাও লুকিয়ে টুকিয়ে আছেন আর কি। হীরালাল কথা বলতে পারছিলেন না। অসহায়ের মতো মুখ করে যশোদার দিকে তাকালেন। তার চোখ জলে ভরে আসতে লাগলো। বিপন্ন হতবুদ্ধি মানুষ। আপনারা আমায় ধরে আনলেন? আরে আমরা তো নিমিত্ত। আপনাকে ধরে এনেছে আপনার কৃষ্ণধাম। এই কৃষ্ণধামই আপনাকে এনেছে। আপনার এত সাধের, এমন ভক্তি ভালোবাসার বাড়ি, বিগ্রহ সব পুড়ে যাবে, সে কি আপনি জীবন থাকতে সইতে পারেন? দেখুন মশাই, মানুষ যা ভালোবাসে অন্তর দিয়ে, ভক্তি করে, বিশ্বাস করে, তার ক্ষতি সইতে পারে না সে। আপনি ধার্মিক মানুষ, বিশ্বাসী মানুষ, ন্যায় অন্যায় বোধ রয়েছে, সৎ সহজ ভদ্রলোক আপনি। এই কৃষ্ণধাম আপনাকে টেনে এনেছে, কিন্তু কোন আঘাতে, অভিমানে আপনি চিঠিগুলো লিখেছিলেন বলুন তো? হীরালাল প্রথমটায় কথা বলতে পারছিলেন না, ঠোঁট কাঁপছিল। বলুন, সত্যি কথাই বলুন এবার। আমার বড় ছেলে কানাই যা করতে যাচ্ছিল, তার চেয়ে বড় অন্যায় অধর্ম কি হতে পারে? কি করতে যাচ্ছিল উনি? আমাদের শ্যামবাজারের আদি দোকানে আগুন লাগাবার ফন্দি করেছিল। দোকানের গায়ে একটা ছোট দর্জির দোকানও আছে, ভালো চলে না আজকাল। আমাদের দোকান অনেক আগেই ইনশিওর করিয়ে নিয়েছিল ছেলে, পরে আরো মোটা টাকায় ইনশিওর করায়। দোকান বেড়েছে, মালপত্র বেড়েছে, কাজেই অসুবিধে হয়নি। হঠাৎ একদিন আমার কানে গেল, কানাই দোকান থেকে তলায় তলায় দামি শাড়ি, কাপড় চোপড় সরাচ্ছে। এরপর ভাড়াটে লোক দিয়ে আগুন ধরাবে, তারপর ইন্স্যুরেন্স থেকে টাকা নেবে। বখরার ব্যবস্থাও করে রেখেছিল বোধহয়। দোকান পুড়িয়ে সে নতুন করে সাজিয়ে পসার বসাবে, এয়ার কন্ডিশন করবে, দর্জির দোকানটাকে কিছু টাকা দিয়ে তুলে দেবে। বলুন, এ অধর্ম নয়, পাপ নয়, জুয়াচুরি নয়?
আমি আমার কাঁধে মাথায় শাড়ির বোঝা বয়ে জীবন শুরু করেছিলাম। অনেক রক্ত জল করে আমার ওই দোকান, প্রায় 40 বছরের। সেই দোকানে আজও আগুন লাগাবে। হীরালাল কপাল চাপড়ে ছেলে মানুষের মতো কেঁদে ফেললেন। তারাপদ বলল, আপনি ছেলেকে বলতে পারেননি কিছু? না বাবা, পারিনি। যদি অস্বীকার করত। তাছাড়া কি জানো, সন্তান স্নেহ মানুষকে শুধু অন্ধ করে না, তার বিবেককেও বোবা করে রাখে। ধৃতরাষ্ট্রের কথাই মনে করো না কেন। আপনার বড় ছেলে দেখছি অতি ধূর্ত। সে নিজে গিয়ে কাশিতে বসে থাকলো কাজের ছুতোয়, আর এখানে দোকান পোড়াবার জন্য লোক লাগিয়ে গেল, যেন কেউ তাকে সন্দেহ না করে। আচ্ছা, ঠিকই বলেছেন আপনি। আমি ভেবেছিলাম চিঠিগুলো ছেলেদের হাতে পড়লে হয়তো। আপনার মেজ ছেলে, ছোট ছেলে এসব কিছু জানে না? না। আপনি কোত্থেকে জানলেন? হীরালাল মুখে বললেন না কিছুই, শুধু ঘাড় তুলে একবার যশোদার দিকে তাকালেন। তা কোথায় লুকিয়ে ছিলেন এতদিন? ওই মিশনারিদের বাড়িতে। ওখানকার সরকার বাবু আমার জানাশোনা, ওর আশ্রয়েই ছিলাম। কিকিরা তারাপদদের দিকে তাকিয়ে হাসলেন। কৃষ্ণধাম রহস্য গল্পটি এখানেই শেষ হল। গল্প পাঠে অংশগ্রহণ করলেন কিকিরার ভূমিকায় শৈবাল, যশোদার ভূমিকায় বিবেক, গল্প পাঠ ও অন্যান্য ভূমিকায় আমি কমলেশ। আমাদের উপস্থাপনায় কিকিরার এই তদন্তমূলক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা অবশ্যই ভুল করবেন না। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেইনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।